আগের দিনের ক্লাসে আমরা আইনগত সাম্য বা আর্টিকেল 14 এ ইকুয়ালিটি বিফোর দ্য ল নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আর্টিকেল 15 থেকে 18 পর্যন্ত আলোচনা করব। আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 15 বলছে প্রোহাইবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস। কি বলছে একটু ভালো করে দেখে নি। দ্য স্টেট ক্যান নট ডিসক্রিমিনেট এনি সিটিজেন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আমাদের সংবিধান কিন্তু আমাদেরকে এটা বলছে না যে আমরা কোথাও কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবো না। পরিবর্তে এটা বলছে আমরা কতগুলো নির্দিষ্ট ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবো না। এবং সেই ক্ষেত্রগুলো কি কি? না সেটা হচ্ছে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ। ধরা যাক একটা চাকরির পরীক্ষা, এবং সেই চাকরির পরীক্ষা একটা নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি থাকে, এবং যারা এই পরীক্ষাটা পাশ করতে পারে তারাই কেবলমাত্র চাকরিটা পায়। কিন্তু যারা চাকরিটা পেল না, তাহলে তাদের প্রতি আমরা ডিসক্রিমিনেশন করলাম। কিন্তু এই ডিসক্রিমিনেশনটা কোনো রকম অন্যায় নয়, কারণ এই যে ডিসক্রিমিনেশনটা করছি এটা আমরা যোগ্যতার ভিত্তিতে করছি। কিন্তু যদি আমি শুধুমাত্র কোনো একটা ধর্মের মানুষ হওয়ার জন্য বা শুধুমাত্র মহিলা বা পুরুষ হওয়ার জন্য আমি যদি কাউকে পরীক্ষায় বসতে না দিতাম, সেটা অন্যায় হতো। সেটা কিন্তু আমাদের সংবিধান বারণ করছে। এছাড়া আমরা আর্টিকেল 14 এর ক্ষেত্রে দেখেছিলাম আর্টিকেল 14 কিন্তু সকলের জন্য অ্যাভেলেবেল, টু এনি পার্সন ছিল। কিন্তু আর্টিকেল 15 পরিষ্কার বলে দিচ্ছে এনি সিটিজেন, অর্থাৎ আর্টিকেল 15 কেবলমাত্র নাগরিকদের জন্য অ্যাভেলেবেল। এরপর ডক্টর আম্বেদকর কতকগুলো ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছিলেন, যে ক্ষেত্রগুলোতে যাওয়া থেকে কাউকে আটকানো যাবে না শুধুমাত্র জাতি, ধর্ম, বর্ণের কারণে। সে ক্ষেত্রগুলো কি কি? যে কোনো রকম পাবলিক প্লেস, যেরকম দোকান, রেস্টুরেন্ট, হোটেল, প্লেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের ক্ষেত্র, কুয়ো, স্নান করার ঘাট, রাস্তা বা পাবলিক রিসর্ট, এই সমস্ত জায়গাগুলো থেকে যাওয়ায় কাউকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আমরা আর্টিকেল 14 দেখেছিলাম আইনগত সাম্যের কথা, আর্টিকেল 15 আমাদের কিসের কথা বলছে? সামাজিক সাম্যের কথা বলছে। আর্টিকেল 15 সমস্ত রকম সামাজিক অসাম্য দূর করার কথা বলছে। আমাদের ঐতিহাসিকভাবে আমাদের সমাজে যে আনটাচেবিলিটি, একটা গ্রুপ অফ পিপলকে আমরা সবসময় সরিয়ে রেখেছিলাম, সেইটা যাতে আর না থাকে সেইটার চেষ্টা করছে আর্টিকেল 15। কিন্তু আর্টিকেল 15 এর পাশাপাশি আরো একটা অংশের কথা বলা হচ্ছে, যেটাকে আমরা পজিটিভ ইন নেচার বলতে পারি। আর্টিকেল 15 এটাও বলছে যে মহিলা এবং শিশু যারা সমাজের দুর্বল অংশ, তাদের জন্য কিন্তু রাষ্ট্র কিছু বিশেষ ব্যবস্থা নিতে পারে প্রয়োজনে। এরপর আমরা আর্টিকেল 15 সাবক্লজ 4 চলে আসব। এই অংশটা যেটা এসসি এসটিদের জন্য বিশেষ ব্যবস্থা বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে, এটা কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না। এটা 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সংবিধানভুক্ত করা হয়। এটা ভালোভাবে জানতে গেলে বা এইটা আসার জন্য একটা কেসের কথা উল্লেখ করা হয়, সেটা হচ্ছে স্টেট অফ ম্যাড্রাস ভার্সেস চম্পাকম ডোরাইডাজান কেস। এখানে কি হয়েছিল না, আমাদের সংবিধানের যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে, সেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির 46 নম্বর ধারা বলছে যে রাষ্ট্রের উচিত সমাজের যে সমস্ত উইকার সেকশন আছে, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি যারা উইকার সেকশন আছে, তাদের উন্নয়নের জন্য রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা নেওয়া উচিত। দেখো, একদিকে আর্টিকেল 15 বলছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি কারোর প্রতি কোনো রকম ডিসক্রিমিনেটরি আচরণ করতে পারবো না। আবার আমি বলছি যে সমাজের যারা উইকার সেকশন, যারা এসসি এসটি, তাদের জন্য আমি বিশেষ ব্যবস্থা নেব। তাহলে এই দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। এবং কোর্টের সামনে যখন এই দুটো এসেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 15 গ্রহণ করেছিল, কারণ মৌলিক অধিকার জাস্টিসিয়েবল। এবং তখনই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর্টিকেল 15 সাবক্লজ 4 যেটা রিজার্ভেশনের কথা বলছে, সেটা সংবিধানভুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রথম রিজার্ভেশন আসছে প্রথম সংবিধান সংশোধন 1951 মধ্য দিয়ে। এর পরবর্তীকালে আরো দুটো অংশ সংবিধানভুক্ত হয়েছিল বা আর্টিকেল 15 অন্তর্ভুক্ত হয়েছিল। একটা হচ্ছে 2005 সালের 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেখানে পাবলিক এবং প্রাইভেট যে কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠানে এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হচ্ছে। এছাড়া 2019 সালে যেটা ইডাব্লিউএস নামে পরিচিত, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আসন সংরক্ষণের কথা বলা হচ্ছে 103 নম্বর সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এবার আমরা দেখে নেবো আর্টিকেল 16। আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এবং সেটা কি না, প্রোহাইবিটস ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট,
প্লেস অফ বার্থ আর রেসিডেন্স, অর্থাৎ আবারও এখানে জাতি, ধর্ম, বর্ণ, কাস্ট, কোন বংশোদ্ভূত এবং কোথায় জন্মাচ্ছি এবং কোথায় আমি বসবাস করি, এই সমস্ত কারণে কাউকে কিন্তু আমি কোনো পাবলিক এমপ্লয়মেন্ট থেকে বঞ্চিত করতে পারি না। এবং এই যে অধিকারটা, এটাও কিন্তু শুধুমাত্র সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল। আর্টিকেল 14 সকলের জন্য অ্যাভেলেবেল ছিল, আর্টিকেল 15 সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল ছিল, আর্টিকেল 16ও সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল। তবে আর্টিকেল 16ও কিন্তু 15-এর মতো কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা বলে, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরকে কিছু রিজার্ভেশন দেওয়ার কথা আর্টিকেল 16 বলছে। দেখো, আমরা যখন ইকুয়ালিটি প্রতিষ্ঠার চেষ্টা করছি, সেখানে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে গেলে সবসময় যে আমাকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে তা নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইকুয়ালিটিটাকে অ্যাচিভ করা, এবং ইকুয়ালিটি যদি অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের যারা সমাজে পিছিয়ে পড়া অংশ তাদেরকে কখনো কখনো আমাদেরকে বেশি সুযোগ সুবিধা দিতে হবে। এবার আমরা দেখে নেবো আর্টিকেল 17, যেটা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলে। আমরা জানি ডক্টর আম্বেদকর নিজের ব্যক্তিগত জীবনে অস্পৃশ্যতার তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন ভারতবর্ষের সমাজ থেকে অস্পৃশ্যতাটাকে সমূলে উৎপাটিত করতে। অস্পৃশ্যতার প্র্যাকটিসই হচ্ছে একটা পানিশেবল অফেন্স, অর্থাৎ কেউ যদি কোনোভাবে অস্পৃশ্যতাকে প্র্যাকটিস করে সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এবার এখানে আমাদের জানা দরকার অস্পৃশ্যতা বলতে কি বুঝি। দেখো, অনেক ক্ষেত্রেই যখন আমাদের শরীর খারাপ হয় বা যখন আমাদের কোভিড-19 হচ্ছিল, তখন আমরা বলছিলাম যে মানুষের থেকে দূরত্ব বজায় রাখো, বা আমাদের যখন জ্বরও হয় তখনও যাতে ইনফেকশন না ছড়ায় সেই জন্য আমরা মানুষের থেকে দূরত্ব মেনটেন করতে বলি। এই যে অসুস্থ হলে যে অস্পৃশ্যতাটা বা না ছোঁয়া, কাছে না যাওয়া, এটা আর এই আর্টিকেল 17 যে অস্পৃশ্যতার কথা বলছে, দুটো কিন্তু এক নয়। আর্টিকেল 17 মেইনলি সোশ্যাল আনটাচেবিলিটির কথা বলছে, যেটা প্রাইমারিলি বেসড অন বার্থ, অর্থাৎ যেটা জন্মসূত্রে নির্ধারিত হয় সেই ধরনের অস্পৃশ্যতার কথা আর্টিকেল 17 বলছে। এবার দেখ, যদি এরকম ঘটনা ঘটে যে রাষ্ট্র আমার প্রতি কোনো রকম অস্পৃশ্য আচরণ করলো, তাহলে আমি আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে নালিশ করতে পারি এবং 226 নম্বর ধারা অনুসারে আমি হাইকোর্টের কাছে গিয়ে নালিশ করতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রতি অস্পৃশ্যতার আচরণ করে বা এরকম কোনো আচরণ করে, তাহলে আমি কি করব? তার জন্য আমার লয়ের প্রয়োজন সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য। তো এই কারণে পার্লামেন্ট প্রথম আইন পাশ করে 1955 সালে, এবং সেই আইনটিকে সংশোধন করা হয় 1976 সালে। পরবর্তীকালে এই আইনটিকেও যথেষ্ট শক্তিশালী বলে মনে না হওয়ায় 1989 সালে আবার একটা নতুন অ্যাক্ট পাশ করা হয়, যেটাকে বলা হয় SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট। আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলে। আর্টিকেল 18 বলে যে কোনো ব্যক্তি কারোর কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বা কোনো ফরেন স্টেটের কাছ থেকে বা কোনো অফিস অফ প্রফিটের কাছ থেকে কোনো রকম টাইটেল নিতে পারবে না। আমরা জানি আমাদের যখন ব্রিটিশ শাসন ছিল তখন কিন্তু ব্রিটিশরা বিভিন্ন রকম রাজনৈতিক তোষণের জন্য বিভিন্ন টাইটেল দিত, যেমন রাজা, রাজা বাহাদুর, দেওয়ান সাহেব, এই সমস্ত টাইটেল। আমাদের আর্টিকেল 18 এই সমস্ত টাইটেল দেওয়াটাকে বন্ধ করে। কিন্তু যদি কোনো টাইটেল অর্জিত হয়, যেমন মিলিটারির ক্ষেত্রে জেনারেল বা একাডেমিক ক্ষেত্রে ডক্টরেট, প্রফেসর, এই সমস্ত টাইটেলগুলো অ্যালাউড। এছাড়া এর পাশাপাশি যে সমস্ত আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, যেমন হচ্ছে ভারতরত্ন বা পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এই সমস্তগুলো কিন্তু অ্যালাউড। এগুলো টাইটেলের আন্ডারে পড়ে না, এগুলোকে অ্যাওয়ার্ড বলা হয়। তাহলে আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমরা সাম্যের অধিকার অর্থাৎ 14 থেকে 18 নম্বর ধারা নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা শুরু করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।